নমস্কার, গোল টেবিল ফুটবলের বৈঠকি আড্ডায় আপনাদের আবার স্বাগত। আমরা খুব তাড়াতাড়ি একের পর এক এপিসোড নিয়ে আসছি। আমরা ইউরোর প্রিভিউ করেছি, ইউরোর বর্তমান করেছি, প্রথম ম্যাচ ডে নিয়ে একটা ডিটেইলড ভিডিও আপনাদের সামনে এসেছে। এবার আমরা চলে এসেছি আমেরিকার ফুটবল, দক্ষিণ আমেরিকার ফুটবল, উত্তর আমেরিকারও ফুটবল, একসাথে দুই আমেরিকার ফুটবল একসাথে। কনমেবল এবং কনকাকাফ, কনমেবলের 10টা টিম, কনকাকাফের 6টা টিম, প্রথমবার এই ফরম্যাটে 4টে গ্রুপ, 4টে টিম, টোটাল 16টা টিম নিয়ে কোপা আমেরিকা 2024। কোপাতে কে জিততে পারে, গ্রুপে কিভাবে গ্রুপগুলো সাজানো হয়েছে, সেজেছে না সাজানো হয়েছে, সেটা নিয়েও আমরা একটু কথা বলবো। গ্রুপগুলো সত্যি আরবিট্রারি সিলেকশন নাকি চিন্তা ভাবনা করে সিলেকশন, সব কিছু নিয়ে আমরা বলবো। কিন্তু কোপা আমেরিকায় 4টে গ্রুপ এবং এখানে কিন্তু ফরম্যাটটা অনেক সহজ ইউরোর তুলনায়। পুরোনো ইউরোর মতো 4টে গ্রুপ থেকে 8টা টিম কোয়ার্টার ফাইনালে উঠবে। টপ 2 শুধু কোয়ালিফাই করছে, থার্ড প্লেসের কোনো এখানে সুযোগ থাকছে না। সুতরাং বড় টিম যদি গ্রুপে একটা বা দুটো থাকে তারাই ফেভারিট। বড় টিম বলতে গিয়ে যেটা আমার মনে হলো, আমরা মনে হয় যে আলোচনাটা একটু যেরকমভাবে আমরা করি আর কি সেরকমভাবেই করি। বুকিদের কিন্তু এখানে ওরা কিন্তু 7টা বাজার খুলে ফেলেছে। বুকিদের ফেভারিটে কিন্তু 4খানা টিম আমরা দেখতে পাচ্ছি এবং 4টে টিমের মধ্যে আবার 2টো টিম একই গ্রুপে পড়ে গেছে। প্রথম 1 নম্বরে যে আছে খুব অবভিয়াস বুকিদের ফেভারিটে, 1 নম্বর হলো আর্জেন্টিনা, 2 নম্বর হলো ব্রাজিল, 3 নম্বর হলো উরুগুয়ে এবং 4 নম্বর হলো কলম্বিয়া। এদের মধ্যে মনে রাখতে হবে আর্জেন্টিনা আর উরুগুয়ে কিন্তু এখনো অব্দি দুজনেই 15টা করে কোপা আমেরিকা জিতেছে। ব্রাজিল কিন্তু সর্বকালের সব থেকে বেশি বার কোপা আমেরিকা কিন্তু জেতেনি। সুতরাং এই একটা টুর্নামেন্ট যেখানে আর্জেন্টিনা বা উরুগুয়ে কেউ একটা শেষমেশ ব্র্যাগিং রাইটসটা পেতে পারে। আর্জেন্টিনা যদি পেতে চায় তাহলে কি করে পাবে? কারণ আর্জেন্টিনা গ্রুপ এতে আছে, আর্জেন্টিনার সাথে আছে কানাডা, চিলি আর পেরু। আর্জেন্টিনা টপ ফেভারিটস হওয়া বা বুকিদের ফেভারিট হওয়া বা যে কোনো ফুটবল দেখা, ফুটবল বোঝা মানুষের ফেভারিট হওয়াটা একদমই অবাক ব্যাপার নয়। কারণ আর্জেন্টিনা রেনিং কোপা চ্যাম্পিয়ন, রেনিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, সমস্ত ম্যাচ এই মুহূর্তে ডমিনেট করছে। লিওনেল মেসি এখনও যখন আর্জেন্টিনার হয়ে নামছে রেগুলার বেসিসে গোল করছে, গোল করাচ্ছে। সুতরাং আর্জেন্টিনার ফেভারিট ট্যাগ নিয়ে কারোর কোনো সন্দেহ থাকার কথা নয় এবং এটা কিন্তু রেয়ার অ্যাকচুয়ালি। কারণ এই মেসি থাকা সত্ত্বেও গত 15-16 বছরে আমরা দেখেছি আর্জেন্টিনা ম্যাক্সিমাম সময়ই ফেভারিট হিসেবে শুরু করে না। কারণ এই বিভিন্ন কোচ আমরা দেখেছি মেসিকে ঘিরে একটা টিম তৈরি করতে সক্ষম হয়নি। স্কালোনি হয়তো সেখানেই সবার থেকে এগিয়ে গেছেন যে উনি মেসিকে ঘিরে টিম তৈরি করতেই জানেন। উনি মেসিকে নিজের জায়গায় খেলিয়ে একটা প্রপার টিম বানিয়েছেন যেখানে মেসি একটা প্লেয়ার, একদমই তাই। এবং সেই টিমের মেম্বার কারা ইম্পর্টেন্ট রোল প্লে করতে চলেছে সবাই আমরা জানি। তাও আমাদের গোল টেবিলের টিমের তরফ থেকে একটা কর্তব্য আমাদের বলে নেওয়া উচিত। অবশ্যই মেসি লাইকলি, হয়তো মেসির এটা লাস্ট কোপা আমেরিকা হতে পারে, কিন্তু মেসিকে নিয়ে কিছুই প্রেডিকশন করা উচিত না। মেসি রোনাল্ডো এদের নিয়ে প্রেডিকশন করা অনুচিত। আমরা করবো না, কিন্তু হতে পারে এটা মেসির লাস্ট কোপা। সেক্ষেত্রে মেসির একটা তো মোটিভেশন থাকবেই, যদিও আমি এটা বোঝা খুব কঠিন যে মেসি এরপরেও নিজেকে কিভাবে মোটিভেট করেন এরা কিছু জিতে যাওয়ার পর। আলটিমেট প্রফেশনাল এরা। আগের দিন রোনাল্ডোর খেলা আমরা দেখেছি একদমই। সুতরাং মেসিকে নিয়ে দেখা যাক, আমরা মুখিয়ে আছি দেখার জন্য মেসি কি করেন। কিন্তু যাকে নিয়ে আরও বেশি আমার মনে হয় কথা বলা হচ্ছে ডিমারিয়া, অ্যাঙ্গেল ডিমারিয়া। তার একদম ডিক্লেয়ার্ড এটা ফাইনাল কোপা। এটার পরে উনি ফাইনাল কোপাই শুধু না, ফাইনাল টুর্নামেন্ট, এরপর তিনি রিটায়ার করছেন। গত কোপাটা কিন্তু অ্যাকচুয়ালি ডিমারিয়া জিতেছিল একদমই। এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালেও ডিমারিয়ার পারফরমেন্স ভুলে গেলে চলবে না। সেই ডিমারিয়া এই ধরনের একজন প্লেয়ার, এই ধরনের একজন মানুষ, যেখান থেকে উনি উঠে এসছেন, একটা কমপ্লিট ফেয়ারিটেল। এই ফেয়ারিটেলের মতো একটা প্লেয়ার ডিমারিয়ার এটা ফাইনাল টুর্নামেন্ট, সেটাও একটা মোটিভেশন গোটা টিমের কাছে যে ডিমারিয়াকে একটা উপহার দিতে হবে শেষে। এখানে ইম্পর্টেন্ট অবশ্যই ডিবু মার্টিনেজ, এমিলিয়ানো মার্টিনেজ, অ্যাস্টন ভিলার গোলকিপার। অ্যাস্টন ভিলা এবার 4th হয়েছে প্রিমিয়ার লিগে, সুতরাং খুব ভালো একটা সিজন খেলে তিনি আসছেন এবং অবশ্যই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। আমরা দেখেছি পেনাল্টি শুট আউটে ওনার অ্যান্টিক্স, সেটা উনি রাখতে পারেন কিনা। লটারো মার্টিনেজ হয়তো অনেকের মনে থাকবে তার মিসগুলো, কিন্তু সিরিয়াতে এই সিজনে দারুণ খেলেছে। হুলিয়ান আলভারেজ অনেকে আপকামিং প্লেয়ার হিসেবে দেখতো, কিন্তু এখন আর আপকামিং প্লেয়ার নয়, এখন ওয়ার্ল্ড লিডার পার্ট হয়ে যাচ্ছে এই আর্জেন্টিনা সাইডটা। একদমই। এবং ম্যানচেস্টার সিটিরও অলমোস্ট এখন রেগুলার স্টার্টারের দিকে যাচ্ছে।
ম্যাক অ্যালিস্টারের কথা আমাদের মনে রাখতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করছে লিভারপুলে। একটা সাইনিং হওয়ার পর লিভারপুলে একদম নিজের জায়গা পাকা করে নিয়েছে। ম্যাক অ্যালিস্টার হয়তো এমন একজন প্লেয়ার যিনি এরপরে গিয়ে আর্জেন্টিনাকে লিডও করতো, সেই রকম পোটেনশিয়াল। নাম্বার 10 পজিশনটা মেসি ফাঁকা করে দিলে হয়তো ম্যাক অ্যালিস্টারের সেই পোটেনশিয়াল আছে, সুতরাং আমরা দেখবো ম্যাক অ্যালিস্টার কি করতে পারে। এছাড়া এনজো ফার্নান্ডেজ আছে 100 মিলিয়নের খেলোয়াড় একজন। এই গ্রুপে যদি অন্য যে টিমগুলো আছে সেগুলোর দিকে যদি একবার নজর দিই ওরা, তাহলে আমরা দেখবো চিলি আছে, পেরু আছে আর কানাডা আছে। এইখানে চিলি কিন্তু প্রিভিয়াসলি এর আগে পরপর দুবার কোপা জিতেছিল, এই আর্জেন্টিনাকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল। কিন্তু এই মুহূর্তে চিলির যে গোল্ডেন জেনারেশন সেটার সূর্য অস্ত যেতে চলেছে, সেই রকম অবস্থায় এসে দাঁড়িয়ে আছে। তাদের যে কোচ তিনি রিকার্ডো গারেগা, তিনি আবার অ্যাকচুয়ালি কিন্তু পেরুর কোচ ছিলেন, তিনি এখন তাদের কোচ। টিমে এখনো আলেক্সিস সানচেজ, মরিসিও ইটসলা এরা আছেন। প্রচন্ড চ্যালেঞ্জিং একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এই চিলিয়ান ফুটবল। ভীষণই লো এক্সপেকটেশন, কারণ গারেগার এটা প্রথম বড় টুর্নামেন্ট। চিলির হয়ে প্রথম বড় টুর্নামেন্ট। গারেকার যদি আমরা প্রাক্তন টিমকে দেখি পেরু, সেখানে পেরু কিন্তু সেখানে গারেকার দারুণ পারফরমেন্স। হ্যাঁ, 2019 থেকে পেরু কিন্তু থার্ড হয়েছিল। তো এখানে পেরু সেই সময় আর কি অত ভালো খেলেও এখন কিন্তু পেরুর অবস্থা অতটা ভালো নয়। তার কারণ তারা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে লাতিন আমেরিকায় তারা একদম শেষ পজিশনে আছে। তাদের একদম নতুন একজন কোচ জয়েন করেছেন, হুয়ান রেয়নসো, একদম লোকাল কোচ। এর হাতে কিন্তু রেজাল্ট অতটাও মানে ভালো নয়, মিক্সড, কখনো ইনকনসিস্টেন্ট রেজাল্ট। কিন্তু এদের পেরুর যে কি প্লেয়ার, আমাদের খুবই যুব তারকা একজন 40 বছর বয়সের পাওলো গোরেরো, তিনি আছেন। তার থেকেই বোঝা যেতে পারে যে কতটা এই টিমটার অবস্থা খুব একটা ভালো। হ্যাঁ, পেরুর অবস্থা খুব একটা ভালো নয়। টাফ টিম টু বিট, ডিফেন্স করে। আমরা সবাই জানি যে যদিও লাতিন আমেরিকার ফুটবল শিল্প জগাবনিতর জন্য বিখ্যাত, তার অপর দিকে কিন্তু একটা খুনোখুনির ব্যাপারে ওখানে খুবই বিখ্যাত, সেটা এই পেরুর দেখিয়ে দিতেই পারে। আমার যেটা মনে হয় যে আর্জেন্টিনার সাথে প্রথম ম্যাচ যাদের, সেই কানাডা টিম, তারা কিন্তু এই কোপায় ডেবিউ করছে এবং কানাডা কিন্তু আর্জেন্টিনাকে ছেড়ে কথা বলবে না। কারণ হলো যে কানাডার যে কোচ জেসি মার্শ, তিনিও কিন্তু একজন এক্সেন্ট্রিক কোচ। এর আগে আমরা দেখেছি জেসি মার্শকে লিডসের হয়ে কোচিং করাতে, এবং তিনি কিন্তু একটা একদম ইউথ আর একদম যুব এবং এক্সপিরিয়েন্স মিলিয়ে একটা দুরন্ত ভারসাম্য নিয়ে একটা টিম তৈরি করেছেন। আলফোনসো ডেভিস আছেন, জোনাথান ডেভিড আছে, বুখানান আছে, কাইল ল্যারিন আছে। সুতরাং প্রচন্ড অপটিমিস্টিক কিন্তু এই টিমটা। আমার মনে হয় যে কিছু একটা সমস্যা কিন্তু এই কানাডা দিতেই পারে আর্জেন্টিনাকে। এবং রিসেন্ট পাস্টে কানাডার পারফরমেন্স বেশ ভালো। এইখানে আমরা একটা নতুন জিনিস করেছি, সেটা হলো আমাদের যে ক্ষুদ্র সামর্থ্য, সেই সামর্থ্য থেকে কিছু ছেলেপুলেকে আমরা লাতিন আমেরিকায় পাঠিয়েছিলাম, যাতে তারা স্কাউট করে আপনাদের জন্য 5খানা এমন ফুটবলারকে নিয়ে আসতে পারে। কথা যাদের আপনারা চোখ রাখুন, আপনারা নজর রাখবেন, তারা দেখবেন যে এই কোপাতে ভালো পারফর্ম করবে এবং ভবিষ্যতের তারকা হবে। তাদের মধ্যে একজন কিন্তু এই কানাডা টিমে খেলে। আপনারা সবাই জানেন যে এখনো পর্যন্ত লাতিন আমেরিকায় না গেলে কিন্তু স্কাউটিং করা যায় না, ইন্টারনেটে এইসব খুঁজে পাওয়া যায়, ইন্টারনেটে এইসব একেবারেই খুঁজে পাওয়া যায় না। তাদের মধ্যে একজন হলো এই ইসমাইল কোনে। ইনি মিডফিল্ডার, রাইট উইংয়ে খেলতে পারেন, মিডফিল্ডের নাম্বার 10-এ খেলতে পারেন। MLS এর মন্ট্রিয়াল একাডেমির একজন ইউথ প্রোডাক্ট। এই মুহূর্তে তিনি ওয়াটফোর্ডে খেলেন। এর উপরে কিন্তু নজর রাখতেই হবে। এটা আমাদের নতুন সেকশন, কিন্তু যেটা দিয়ে তুই শুরু করলি যে বুকিদের ফেভারিট, সেই বুকিদের ফেভারিটে 1 নম্বরে যদি আর্জেন্টিনা হয়, 2 নম্বরে ব্রাজিল থাকবে, একে যদি ব্রাজিল হয় 2 আর্জেন্টিনা থাকবে। এইটা এবং বাঙালি দর্শকের কাছে ব্রাজিল আর্জেন্টিনা একটা ইমোশন। সেই ব্রাজিল যাদের সময় কিন্তু খুব ভালো যাচ্ছে, এটা আমরা বলতে পারবো না রিসেন্ট পাস্টে, এবং প্লেয়ারও নেইমারের পরে কে এই ধরনের প্রশ্ন উঠে আসছে। ব্রাজিলের কি অবস্থা? ব্রাজিল গ্রুপ ডিতে আমরা দেখছি ব্রাজিল ছাড়াও কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কোস্টারিকা। ব্রাজিল কলম্বিয়া দুজনেই হয়তো খুব বুকিদের ফেভারিট, এরা 2 নম্বর আর 4 নম্বর, 2 আর 4-এ আছে। সুতরাং এই ব্রাজিল গ্রুপ ডি নিয়ে এবার যদি আমরা একটা গ্রুপ ডিতে দেখ, ব্রাজিলের যে কোচ ফেরান্ডো ডিনিজ, তিনি কিন্তু নট ওয়েল নোন আউটসাইড দ্য লাতিন আমেরিকা, কিন্তু লাতিন আমেরিকায় কিন্তু তার একটা বেশ সম্ভ্রম আছে।
এবং তিনি যবে থেকে হাল ধরেছেন ব্রাজিলে তবে থেকে কিন্তু ব্রাজিল দেখে মনে হচ্ছে যে আস্তে আস্তে ফর্মে ফিরছে। কারণ 2023-এ ভীষণ খারাপ সময় গেছিল ব্রাজিলের জন্য, নেইমারের ইনজুরি হয়েছিল। এই কোচের সাথে নেইমারের যে বাগবিদণ্ডায় জড়িয়ে পড়া সেটা আমরা সবাই জানি, এবং আমি পার্সোনালি মনে করি ব্যক্তিগতভাবে যে এই যে নেইমারের সাথে এই ঝামেলাটা হওয়ার পর নেইমারকে যে নেওয়া হচ্ছে না বা নেইমার ইনজুর্ড হয়ে গেছে, এটা কিন্তু ব্রাজিলের জন্য একদিক দিয়ে ভালো। তার কারণ সময় এখন এসছে যে ব্রাজিল আস্তে আস্তে নেইমার পরবর্তী অধ্যায় কি সেটা স্টার্ট করুক। কারণ সেই ধরনের প্লেয়ার ব্রাজিলে আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, রড্রিগো আছে। ভিনিসিয়াস জুনিয়র আমরা জানি যে এবার ব্যালন ডিওরের ওয়ান অফ দ্য কন্টেন্ট। একদম একদম। মিডফিল্ডে ব্রুনো গিমারেশ আছে, আটালান্টার এডারসন আছে, গোলে আলিসন আছে, পৃথিবীর আমার মনে হয় এই মুহূর্তে সব থেকে বড় গোলকিপার, বেস্ট গোলকিপার। ডিফেন্সে এডের মিলিটাও আছে। যেখানে সমস্যাটা হতে পারে ব্রাজিলের আমার মনে হয় সেটা হলো উইং ব্যাক পজিশনে কে খেলবে, এখনো কিন্তু পরিষ্কার নয়। একদিকে ড্যানিলো এবং একদিকে ভেন্ডেল, খুবই দুর্বল উইং ব্যাক পজিশন, খুবই বয়োজ্যেষ্ঠ তারা। এটাকেই হয়তো আয়রনি বলে, কারণ ব্রাজিলের উইং ব্যাক পজিশনেই আমরা সবসময় হ্যাঁ টিমের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ারদের খেলতে দেখেছি। হ্যাঁ, এরা কিন্তু তবুও ব্রাজিল যেহেতু, সুতরাং এদের একদম ফেলে দেওয়া যাচ্ছে না। এইখানে কিন্তু আবার আমরা স্কাউট করে আরেকজনকে নিয়ে এসেছি, যদিও এর কথা আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন, সবাই আপনারা জানেন। গোল টেবিলের স্কাউটিং এর রিপোর্টের 2 নম্বর প্লেয়ার হলেন এনরিক। রিয়াল মাদ্রিদে চলে গেছেন, 17 বছর বয়স, 17 বছরে 2 বার ব্রাজিলিয়ান লিগ জিতে ফেলেছেন, এবং এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়রের থেকে ব্রাজিলের জার্সিতে বেশি গোল। ব্রাজিল এই প্লেয়ারগুলো পেয়েই যায়, আমি এটা সবসময় দেখি, চলেই আসে। একটা 17 বছর, একটা 16 বছরের ওয়ান্ডার কিড যে হয়তো আগামী 10 বছর 15 বছর ডমিনেট করবে। ব্রাজিল ছাড়া এই গ্রুপে কলম্বিয়ার কথা আমরা জানি। কলম্বিয়ার হচ্ছে নেস্টন লোরেনজো, কলম্বিয়ার কোচ। কলম্বিয়াতে কিন্তু লুইস ডিয়াজ আছে। কলম্বিয়া ওয়ান্স এগেন বুকিদের ওয়ান অফ দ্য ফেভারিটস, 4th ফেভারিট। কোয়াদ্রাদো আছে, সেই বুড়ো ঘোড়া সবসময় ইম্পর্টেন্ট হয় টুর্নামেন্টের ক্ষেত্রে। এক্সপিরিয়েন্স ভীষণ ম্যাটার করে, এবং এক্সপিরিয়েন্সের কথা বলতে গেলে হামেস রড্রিগেজ। উনি হয়তো খুব বেশি এই মুহূর্তে ওয়ার্ল্ড ফুটবলে ক্লাবে খেলার জন্য কেউ অতটা মনে রাখছে না, কেউ চেনে না, কিন্তু ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে হামেস রড্রিগেজ খুব ভালো পারফর্ম করছে। একের পর এক ভালো ভালো গোল আমরা দেখতে পাচ্ছি। হামেস রড্রিগেজ হয়তো এই কোপা আমেরিকা উনি কোনো বড় টুর্নামেন্ট, বড় ট্রফি দেশের হয়ে জেতেননি, এটাই বোধহয় তার কাছে শেষ সুযোগ, সব থেকে ভালো সুযোগ। এই কলম্বিয়া টিম কিন্তু 2022-এর মার্চ মাস থেকে আনবিটেন, 20টা ম্যাচ 2 বছরের বেশি সময় ধরে আনবিটেন। রিসেন্টলি স্পেন এবং ব্রাজিল দুটো টিমকেই হারিয়েছে। কলম্বিয়া যথেষ্ট ভালো ফর্মে আছে, লেজিটিমেট কন্টেন্ডার, একদম টাইটেল কন্টেন্ডার হিসেবে দেখতে পারি, এবং যেটা তথাগত বলছিল যে 4th কন্টেন্ডার অ্যাকর্ডিং টু দ্য বুকিস। এছাড়া এই গ্রুপে বাকি যে দুটো টিম আছে, কোস্টারিকা এবং প্যারাগুয়ে। কোস্টারিকা কিন্তু 2014-এ আমরা দেখেছিলাম গোল্ডেন জেনারেশন ছিল, ওয়ার্ল্ড কাপে অসামান্য পারফরমেন্স, ওভার অ্যাচিভ করেছিল। সেই কোস্টারিকার গোল্ডেন জেনারেশন কিন্তু আর রিপ্লেস আনফর্চুনেটলি। কেলার নাভাস লেজেন্ডারি কিপার, উনিও রিটায়ার করে গেছেন। গুস্তাভো আলফারো কোচ। কোস্টারিকার থেকে খুব বেশি আশা আমরাও রাখছি না, কোস্টারিকার নিজের দেশের লোকেরাও রাখছেন না। আপনারা জানেন যে সবকটা দেশই কোয়ালিফাই করবে, সুতরাং একটা অটোমেটিক কোয়ালিফিকেশন হয়েছে। হয়তো কোয়ালিফায়ার খেললে কোয়ালিফাই করা কঠিন হতো কোস্টারিকার জন্য। প্যারাগুয়ে অন দি আদার হ্যান্ড কিন্তু কিছু ভালো প্লেয়ার আছে, যেমন মিগুয়েল অ্যালমিরনের কথা আমরা সবাই জানি, প্রিমিয়ার লিগ যারা দেখি। গুস্তাভো গোমেজ, পালমেরাসের প্লেয়ার, খুব ভালো প্লেয়ার। কিন্তু প্যারাগুয়ের একটা সমস্যা হচ্ছে, যেটা যে কোনো এইসব টিমের সমস্যা হয়, যে স্কোর করতে, মানে মিগুয়েল আলমিরন গোল না করলে কেউই গোল করতে পারছে না। ওদের 6টা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে 1টা গোল স্কোর করেছে লাস্ট 6 ম্যাচে, সেটা খুব প্রবলেম। কোস্টারিকার সাথে অ্যাকচুয়ালি প্যারাগুয়ের হয়তো 3rd আর 4th প্লেসের ব্যাটেলটাই হবে। এই গ্রুপে 1st 2nd প্লেস মোটামুটি ডিসাইডেড, ব্রাজিল কলম্বিয়া। কে ফার্স্ট কে সেকেন্ড এটাই শুধু দেখার। কিন্তু আবারও টিম গোল টেবল আমাদের স্কাউটিং ফরম্যাট এখানে ফিরে এসছে, এবং এই প্লেয়ারটিকেও কিন্তু যারা প্রিমিয়ার লিগ ফলো করে তারা সবাই চেনে, হুলিও এনকিজো। 21 বছর বয়স, ফরওয়ার্ড পজিশনে খেলে ব্রাইটনের হয়ে। 2022-23 সিজনে একটা অসামান্য পারফরমেন্স, 11 ম্যাচ খেলে 4টে গোল, 2টো অ্যাসিস্ট। 2023-24 অ্যাকচুয়ালি ব্রেকআউট সিজন হওয়া উচিত ছিল, কিন্তু 2023-24-এ অনেকটা সময় চোটের জন্য উনি থাকতে পারেননি। সুতরাং একটা স্ট্রং কামব্যাক
এনকিজো করতে চাইবেন। এই এনকিজোর দিকে সবার নজর রাখা উচিত। এনকিজোর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে অ্যালমিরনকে সাপোর্ট করা, গোল করা, কারণ গোল করার লোক নেই, গোল করার লোক নেই। সুতরাং এই প্লেয়ারটিকেও আমাদের নজর রাখতে হবে। যেখানে গৌরব বলছিল যে এই গ্রুপে কিন্তু 1-2 মোটামুটি শিওর, এই গ্রুপ সিতে কিন্তু 1-2 এখানে অতটা শিওর নয়। তার কারণ হলো যে এখানকার যারা হোস্ট এই বছরের কোপার, সেই ইউএস ন্যাশনাল টিম এখানে আছে, তার সাথে আছে বুকিদের ফেভারিট স্থানে 3 নম্বরে থাকা উরুগুয়ে। আমি উরুগুয়েতে আসছি, তার আগে আমি একবার কেন বলে দিই যে ইউএসএ কেন এখানে একটু ইম্পর্টেন্ট। তার কারণ হলো ইউএসএ একটা অদ্ভুত টিম। এখানে ইউএসএ এর প্লেয়ারও খুব ভালো, কিন্তু ইউএসএ যে কোচ গ্রেগ বেল হল্টার, একে নিয়ে কিন্তু অনেক সমস্যা আছে। কারণ আমরা দেখেছি এই প্রায় একই টিম ছিল ইউএস এর গত ওয়ার্ল্ড কাপে, তারা কিন্তু খুব একটা ভালো পারফর্ম করতে পারেনি। তা সত্ত্বেও এই কোচকে পরবর্তীকালের আবার কন্ট্রাক্ট এক্সটেনশন দেওয়া হয়েছে। ইউএস মিডিয়া কিন্তু এদের খুব একটা আশা দেখছে না। কিন্তু যদিও প্লেয়ারগুলো যদি আমি নাম বলি তাহলে তুই শোন গৌরব, এদের কিন্তু ভালো চান্স থাকার কথা। কারণ এদের ক্রিশ্চিয়ান পুলিসিচ আছে, ওয়েস্টার্ন ম্যাকিনি আছে, ইউনুস মুসা আছে, অ্যান্থনি রবিনসন আছে, টাইলার অ্যাডামস আছে, জনি কার্ডোসো আছে। কিন্তু একেবারেই কিন্তু ফেলে দেওয়ার মতো টিম নয়। কিন্তু আর কি এরা এমন একটা অদ্ভুত ফুটবল খেলে, মানে কোয়েশ্চেনেবল ট্যাকটিক্স। নেশনস লিগ ফাইনালে, মানে যেটা নর্থ আমেরিকায় খেলা হয়, সেখানে মেক্সিকোকে হারিয়ে জিতে যাচ্ছে, কিন্তু তারপরেই আবার জামাইকার সাথে জিততে গিয়ে অসুবিধা হয়ে যাচ্ছে। জামাইকা ওন গোল করতে হচ্ছে তবে সে জিতছে। আমার মনে হয় যে কনকাকাফের বাইরে এসে এবার ইউএসএ কে কিছু একটা করে দেখাতে হবে, নাহলে কিন্তু ওদেরকেও যা টিম তাতে হয়তো আন্ডার অ্যাচিভ করছে, খুবই আন্ডার অ্যাচিভ করছে। ওদের প্লেয়াররাও করছে, এবং ম্যানেজারের, আমি জানি না ম্যানেজারের সিলেকশন কমিটি কি, ভারতের এআইএফএফ এর মতো বোধহয় সমস্যা, ওদের একটা অসুবিধা আছে যে ম্যানেজারকে হয়তো বাদ দেওয়া যাচ্ছে না, কিছু হয়তো সমস্যা, রিলিজ ক্লজ নেই হয়তো, হ্যাঁ কিছু একটা সমস্যা আছে। তুই কিন্তু স্কোয়াডটা আমার খুব পছন্দ এদের, কারণ একটা প্রাইমের এমন কিছু ইউথ প্লেয়ার আছে যারা তাদের প্রাইমে খেলছে। তাদের মধ্যে একজন হলো পুলিসিচ, আর্গুয়েবলি গত 4-5 বছরে মেকেনি আর পুলিসিচ দুজনকেই একসাথে গত 4-5 বছরে ওয়ার্ল্ড বিটার হিসেবে প্রজেক্ট করা হয়েছে। একদমই তাই। তাদেরকে নিয়ে এর চেয়ে বেটার পারফরমেন্স অবশ্যই করা উচিত। এই তাদের মধ্যে আরেকজন হলো যাদের কিনা আমরা গোপন সূত্রে খবর পেয়েছি আর কি, স্কাউটিং রিপোর্ট, কিন্তু এই প্লেয়ারটাকে সবাই চেনে। তার নাম হলো জিওভানি রায়না। আমি অনেকদিন ধরে জানতামই না যে এই ভদ্রলোক, মানে এই বাচ্চা ছেলেটি, ভদ্রলোক নয়, বাচ্চা ছেলেটি আন্ডার 21, এ হলো আমেরিকান। একে আমরা ডটমুন্ডে দেখেছি। এর সমস্যাটা হয়ে গেছিল নটিংহাম ফরেস্টে সাইন করার পরে। জিওভানি রায়না কিন্তু এক্সট্রিমলি ট্যালেন্টেড প্লেয়ার। জেডন স্যানচো, বেলিংহামের সাথে একসঙ্গে যখন এরা ডটমুন্ডে খেলতো, দেখার মতো ফুটবল খেলতো, এবং কখনোই মনে হয়নি যে জিওভানি রায়না এদের দুজনের থেকে কিছু কম। সুতরাং জিওভানি রায়না চাইবে যে নিজেকে আরেকবার প্রমাণ করতে যে ও এখনো টিকে আছে এই লড়াইতে শ্রেষ্ঠ ইয়াং ট্যালেন্টদের মধ্যে। জিওভানি রায়নার উপরে কিন্তু অবশ্যই আপনারা চোখ রাখবেন। এছাড়া উরুগুয়ে যে অবশ্যই এই টুর্নামেন্টের থার্ড ফেভারিট বুকিদের হিসাবে, কিন্তু থার্ড ফেভারিট বলে যে ব্রাজিল আর্জেন্টিনার থেকে অনেকটা পিছিয়ে, তা কিন্তু একেবারেই নয়। কারণ একটাই নাম, মার্সেলো বিয়েলসা। মার্সেলো বিয়েলসা, উনাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। মাল্টিপল ডকুমেন্টারিজ, মাল্টিপল টিমে উনার পারফরমেন্স সবাই জানে। বিয়েলসা একজন ফিলসফার, উনি নিজেই একজন ফিলসফার। সুতরাং সেই বিয়েলসা তার অ্যাগ্রেসিভ স্টাইল অফ ফুটবল সব জায়গায় উনি নিয়ে যান, এখানেও নিয়ে এসছেন। উরুগুয়ের অ্যাগ্রেসিভ স্টাইল কিন্তু রিভাইটালাইজ হয়েছে। একটা নতুন ফরম্যাটে আমরা উরুগুয়েকে খেলতে দেখছি, যেখানে উরুগুয়ে কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা দুজনকেই হারিয়ে দিয়েছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, এবং এই মুহূর্তে সেকেন্ড পজিশনে রীতিমতো ডমিনেট করেছিল। এবং আমরা দেখতে পাচ্ছি ডারউইন নুনেজের মতো প্লেয়ার, যিনি কিনা লিভারপুলে সেভাবে স্কোর করতে পারছেন না, হ্যাট্রিক স্কোর করছে উরুগুয়ের হয়ে। সেখানে দাঁড়িয়ে যদি আরও প্লেয়ারদের আমি নাম বলি, ফেডেরিকো ভ্যালভার্ডে আমার মনে হয় ভীষণ গুরুত্বপূর্ণ। বারবার আমরা বলেছি গোল টেবিল টিমের তরফ থেকে প্রচন্ড আন্ডাররেটেড প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টও হয়ে যেতে পারে নিজের ট্রু পোটেনশিয়ালে যদি খেলে। ম্যানুয়েল উগার্তে পিএসজির প্লেয়ার, আরাউহো বার্সেলোনা, ডারউইন নুনেজের কথা আমরা এক্ষুনি বললাম। এছাড়াও ব্রায়ান রড্রিগেজ, মাটিয়াস আরেজো, খুব লুইস সুয়ারেজ এখনো আছে। খুব ভালো একটা ওয়েল ব্যালেন্স টিম। একটু পিছনে ব্রাজিল আর্জেন্টিনার থেকে, কিন্তু সেটা খুবই স্লাইট, খুব বেশি নয়। এই গ্রুপের বাকি দুটো টিম আছে, তারা কিন্তু আমার মনে হয় যে নিজেদের চান্সটা ইউএস এর সাথেই নিতে চাইবে, যদিও তাদের অবস্থা খুব একটা ভালো না। একটা টিম হলো পানামা, আর একটা টিম হলো বলিভিয়া। পানামা গত কিছু বছরে মাঝে মাঝে একটা দুটো করে ঝলক দেখিয়েছে, যদিও মানে তাদের আশানুরূপ হয়নি রেজাল্ট। আমার মনে হয় যে ইউএসএ এর কাছে কিন্তু, ইউএসএ বনাম পানামা এই ম্যাচটা কিন্তু সমস্যা হতে পারে।
অন্যদিকে যদি দেখি বলিভিয়ার কাছে, বলিভিয়ার আমার মনে হয় যে সব থেকে যেটা বলিভিয়ার যে কি প্লেয়ার বলিভিয়ার হয়ে সে আসেনি এই টুর্নামেন্টে তাদের সাথে, সেটা হলো বলিভিয়া নিজের দেশের যে অল্টিটিউডের যে অ্যাডভান্টেজ সেটাকে তারা সাথে করে নিয়ে আসতে পারেনি ইউএসএতে। সুতরাং বলিভিয়ার কাছ থেকে আমি অন্তত কিছু আশা করছি না। আমার মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট উইকেস্ট টিম এই কোপা আমেরিকায়। আমার মনে হয় পানামাকে কিন্তু লোকজন একটু সহনীয় করে চলতে হবে, সেটা দেখা যাক। কিন্তু তুই যে এই 4টে বুকির ফেভারিট বললি, 4টে টিম নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু কোনো ডার্ক হর্স এছাড়া আর কোনো টিমকে কি আমাদের নজর রাখতে হবে? আছে ইকুয়েডর। ইকুয়েডর আছে গ্রুপ বিতে, এবং গ্রুপ বিতে ইকুয়েডরের সাথে আছে মেক্সিকো, জামাইকা এবং ভেনেজুয়েলা। এই গ্রুপটা কিন্তু কোনো ওইরকমভাবে কোনো বড় টিম নেই, ব্যালেন্সড গ্রুপ, খুব ব্যালেন্সড গ্রুপ। এই গ্রুপটা নিয়ে আমরা যদি এবার একটু ইকুয়েডরের কথায় প্রথমে আসছি। ইকুয়েডর কেন ডার্ক হর্স? তার কারণ ইকুয়েডরের যে কোচ ফেলিক্স সানচেজ, ফর্মার কাতারের কোচ, খুব ভালো পারফরমেন্স করেছিলেন। তাদের যে কি প্লেয়ার যদি আমরা দেখে নিই তাহলে আছে ময়েজে কাইসিডো আছে, 100 মিলিয়নের খেলোয়াড়, চেলসির হয়ে খেলেন। পিয়েরো হিনক্যাপিয়ে আছে, বায়ার লেভারকুসেনের হয়ে বুন্দেসলিগা জিতেছেন আনবিটেন হয়ে। সুতরাং আনবিটেন হয়ে তোকে যদি বুন্দেসলিগা জিততে হয় তাহলে ডিফেন্সিভ পারফরমেন্স কতটা ভালো হতে হবে সেটা পিয়েরো হিনক্যাপিয়ে বুঝিয়ে দেয়। এদের একটা অসুবিধা যেটা আমার মনে হয় ইকুয়েডরকে ফেস করতে হবে সেটা হলো এস্তুপিনিয়ান, যে কিনা ব্রাইটনে খেলে। এস্তুপিনিয়ানকে ইকুয়েডর কিন্তু পাচ্ছে না। এস্তুপিনিয়ানের হ্যাঁ লেফট উইঙ্গার পজিশনে যেহেতু এস্তুপিনিয়ানকে পাচ্ছে না, তাহলে ওদের একটু ফরমেশন অ্যাডজাস্ট করতে হবে, সেইখানে কিছু সমস্যা হতে পারে। কিন্তু এইখানেও আমাদের টিম গোল টেবিলের তরফ থেকে সব থেকে বড় ফাইন্ড যেটা আমরা বলবো স্কাউটিং ডিপার্টমেন্টের, আমরা তাদের ধন্যবাদ জানাতে চাই আজকে। তার নাম হলো কেন্ড্রি পায়েস। 17 বছর বয়সী ইকুয়েডোরিয়ান, একদম লোকাল একটা ক্লাবে খেলেন, ইন্ডিপেন্ডেন্টে ডেল ভালে ইকুয়েডরের ক্লাব। বাঁদিকে খেলেন, 10 নম্বরেও খেলতে পারেন, কিন্তু তার ট্রেডমার্কটা হলো রবেনের মতো। তিনি ডান দিক থেকে কাট ইন করে বাঁ পায়ে একটা কার্লার মারতে খুব ভালোবাসেন। এবং আরেকটা খবর দিয়ে রাখি, এটাও কিন্তু গোপন সূত্রে, সেটা হলো যে এই খেলোয়াড়কে চেলসি 20 মিলিয়নে কিন্তু নিজেদের পকেটস্থ করে নিয়েছে অলরেডি। সুতরাং ইকুয়েডরকে কিন্তু হালকাভাবে নিলে হবে না। একদম আমাদের স্কাউটিং টিম বুঝতেই পারছেন শুধু যে ল্যাটিন আমেরিকায় আছে তাই নয়, ইংল্যান্ডেও আছে, লন্ডনেও আছে, চেলসিতেও আছে। এই গ্রুপে যে বাকি 3টে টিম মেক্সিকো, জামাইকা এবং ভেনেজুয়েলা, তাদের নিয়ে যদি আমি একটু কথা বলি, মেক্সিকো কনভেনশনাল ফেভারিটস, কারণ মেক্সিকো সবসময় ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে। ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজে আমরা মাল্টিপল টাইমস খেলতে দেখি, আর্জেন্টিনার সাথে খেলে হেরে যায়। কিন্তু এই মেক্সিকোর এই জেনারেশনকে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট জেনারেশন এভার বলা হচ্ছে, কারণ এই টিমে কিছু ভালো প্লেয়ার থাকার সম্ভাবনা ছিল, তারাও নেই, তাদেরকে মিস করবে মেক্সিকো। এডসন আলভারেজ ওয়েস্ট হ্যামের প্লেয়ার, ওচোয়াকে কল আপ করা হয়নি ফাইনালি। চাকি লোজানো পিএসভির দুর্ধর্ষ একটা প্লেয়ার, টিম থেকে বাদ দেওয়া হয়েছে। 2018-তে কিন্তু এই চাকি লোজানো আর্জেন্টিনার একটা অনবদ্য গোল করেছিল, সুতরাং তাকে এবার দেখা যাবে না। স্যান্টি হিমেনেজ ফায়ারউডের প্লেয়ার, যথেষ্ট ভালো পারফরমেন্স। আমার কিন্তু মনে হয় স্যান্টি হিমেনেজকে একটু দেখে চলতে হবে। স্যান্টি হিমেনেজের মধ্যে কিন্তু সেই একটা লেট রান নিয়ে বক্সে, ফক্স ইন দ্য বক্সের মতো একটা তার মধ্যে ব্যাপার আছে। কিন্তু এই প্রমিসিং প্লেয়াররা সবাই ন্যাশনাল টিমের হয়ে একটা খুব দুর্বল পারফরমেন্স আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট পাস্টে। মেক্সিকোর একটা অ্যাডভান্টেজ থাকবে এই কোপাতে, যে ইউএসএতে খেলা হচ্ছে, অলমোস্ট একটা হোম অ্যাডভান্টেজ মেক্সিকো পাবে। আমরা জানি একটা খুব থ্রাইভিং চিকানা পপুলেশন আছে ইউএসএতে, তো সেই মেক্সিকান ফ্যানদের সাপোর্ট অবশ্যই পাবে মেক্সিকো। তারা কি সেটা ব্যবহার করতে পারবে সেটা আমাদের দেখতে হবে। এছাড়া আছে ভেনেজুয়েলা, একটু বেটার খেলছে প্রেজেন্ট কোচ ফার্নান্ডো আরোচার আন্ডারে, 4th এই মুহূর্তে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইংয়ে, যেটা কমেন্ডেবল পারফরমেন্স। রিসেন্টলি ব্রাজিলের সাথে 1-1 ড্র করেছে, কিন্তু কোনোভাবেই একটা টপ কন্টেন্ডার হিসেবে নয়, আমরা ধরতে পারি না। সুতরাং ভেনেজুয়েলার থেকে খুব বেশি আশা রাখা সম্ভব নয়। কিন্তু এই গ্রুপের যে 4th টিম জামাইকা, তাদের কিন্তু অনেকগুলো প্রিমিয়ার লিগের প্লেয়ার আছে। এথান পিনক প্রিমিয়ার লিগের সেন্টার ব্যাক, মাইকেল অ্যান্টোনিও, যিনি কিনা ডিসাইড করেছেন যে আর ইংল্যান্ড থেকে হয়তো ওনার সুযোগ পাওয়াটা কঠিন। ববি রিড ফুলহ্যামের মিডফিল্ডার, আন্দ্রে ব্লেক এমএলএসে খেলা গোলকিপার, কিন্তু একটা ইম্পর্টেন্ট এখানে অ্যাবসেন্সও আছে। লিওন বেলি অ্যাস্টন ভিলার প্লেয়ার, অ্যাস্টন ভিলার উনি ন্যাশনাল টিম থেকে হঠাৎ করে রিটায়ার করে গেছে,
এবং উনি সাইট করেছেন মেন্টাল হেলথ রিজন। উনি বলেছেন যে উনি পরিবারের সাথে সময় কাটাতে চান। মেন্টাল হেলথ রিজনকে আমরা সবাই সম্মান করি, খুবই গুরুত্বপূর্ণ একটা ইস্যু, গুরুত্বপূর্ণ বিশেষ একটা করে ইস্যু ফুটবলারদের মধ্যে। কারণ একদমই রিসেন্ট পাস্টে আমরা মাল্টিপল ফুটবলারকে দেখেছি এই নিয়ে ওপেনলি কথা বলতে, কিন্তু এখানে আবার একটা ইন্টারনাল কোনো রকম প্রবলেমেরও আভাস আছে। বিভিন্ন রিপোর্টে এটাও শোনা যাচ্ছে যে টিমের মধ্যে একটা কিছু ইস্যু তৈরি হয়েছে, যে কারণে উনি রিটায়ারমেন্টে গেছেন। জামাইকার অবস্থা ভালো নয়। সুতরাং এই গ্রুপ থেকেও ওই ইকুয়েডর, কিন্তু এই গ্রুপটা তাও অন্যান্য গ্রুপের তুলনায় আমার মনে হয় অনেক বেশি হাড্ডাহাড্ডি একটা ফাইট হবে। এখানে একটা মজা হয়েছে, সেটা হলো যে ফরম্যাটের দিকে যদি দেখি আমরা, হ্যাঁ, তাহলে কিন্তু গ্রুপ এ আর বি এরা কিন্তু নকআউটে ব্র্যাকেটের একদিকে আছে, আর গ্রুপ সি আর ডি এরা ব্র্যাকেটের একদিকে আছে। তার মানে একই টিম আবার খেলতে পারে। হ্যাঁ, যারা কিন্তু গ্রুপে খেলেছিল তারা কিন্তু তার কারণ হলো এটাই যে গ্রুপ এ তে আছে আর্জেন্টিনা আর গ্রুপ ডি তে আছে হলো ব্রাজিল, যাতে ফাইনালটা ওদের দুজনের হতে পারে। যদি এরা জিততেই থাকে ব্রাজিল আর আর্জেন্টিনা, তাহলে ফাইনালটা গিয়ে আবার আমরা একটা রিপিট দেখতে পাই। এটাই আমরা বলছিলাম একদম শুরুতে যে ফরম্যাট তৈরি হয়েছে না তৈরি করা হয়েছে, সেটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই এহেন কনমেবলের বিসিসিআই এবং আইসিসি মার্কা একটা কাজকর্ম আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়া পাকিস্তান খেলা যেমন হবেই, ব্রাজিল আর্জেন্টিনাও খেলা হবে। সুতরাং দেখা যাক সেটা হয় কিনা। ব্রাজিল আর্জেন্টিনা খেলা হলে তো আমরা সবাই খুশি, সেটার প্রিভিউ সমস্ত কিছু নিয়ে আমরা ফিরে আসবো। আপনারা সবাই আমাদের চ্যানেলে নজর রাখুন। আমরা ইউরোর সাথে সাথে কোপা আমেরিকার আপডেটস নিয়ে রেগুলারলি আসতে থাকবো। কাজ নেই তো, সকালবেলা ঘুম থেকে উঠে খেলা দেখবো, রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে খেলা দেখবো, দিন রাত খেলা দেখছি এবং সেই খেলার আপডেট আপনাদের কাছে নিয়ে আসছি। কোপা আমেরিকা কিন্তু আপনাদের ভোরবেলায় দেখতে হবে, কারণ এখানে আইসিসির মতো আমেরিকায় ভোরবেলা খেলা হবে না, ইন্ডিয়াতেই ভোরবেলা খেলা হবে, কারণ আমেরিকার নর্মাল টাইপের খেলা। সুতরাং আপনারা কোপা দেখুন, ফুটবল দেখুন, আমাদের চ্যানেল দেখুন, সমস্ত আপডেটে নজর রাখুন। আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত সোশ্যাল মিডিয়া ক্রেডেনশিয়ালস দেওয়া আছে, সব কিছু আপনারা ফলো করুন। এই ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আমাদের একটু সাহায্য করুন যাতে আমরা আরও এরকম নানা দেশে দেশে এরকম স্কাউটিং পার্টি পাঠাতে পারি। আপনারা যত সাবস্ক্রাইব করবেন আমাদের তত স্কাউট বাইরে যেতে পারবে। আমাদের পরের এপিসোড নিয়ে আমরা ফিরে আসবো। পরের এপিসোড পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।